নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। এখন আমরা শিখব ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে। আসলে ভৌত পরিবর্তনটা কি জিনিস এবং রাসায়নিক পরিবর্তনটা কি জিনিস, এবং সবশেষে একটা প্রশ্ন আমরা এখানে দেখব যে আসলে বার্নিং অফ ওয়াক্স মানে মোমের দহন, এটা কি ধরনের পরিবর্তন? এটা কি ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? যদি ভৌত পরিবর্তন হয় তাহলে সেটা কিভাবে, অথবা রাসায়নিক পরিবর্তন হয় তাহলে সেটা কিভাবে? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, এবং তার আগে একটু জেনে নিব ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে। চলুন দেখি আমাদের ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে এগুলো কি বুঝি এবং কিভাবে কাজ করে। তাহলে ভৌত পরিবর্তন বলতে আসলে আমরা কি বুঝি? ভৌত পরিবর্তন হলো যে কোনো পদার্থের জাস্ট ফিজিক্যাল চেঞ্জ মানে যে আসলে এর কোনো কেমিক্যাল কম্পোজিশন কোনো পরিবর্তন হবে না। মানে যদি কোনো একটা পদার্থকে আমরা যদি বলি বরফকে তাপ দিয়ে আমরা গলিয়ে ফেললাম, তাহলে সেখানে কি হবে? এই যে বরফের মধ্যে ছিল কি? পানির অণু, H2O, মানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি তৈরি করে। এইটা কেমিক্যাল কম্পোজিশন যদি আমরা অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো কি যে বরফের মধ্যেও যে H2O আছে, তরল পানির মধ্যেও ঠিক একই H2O আছে। তার মানে এই যে বরফকে যদি তাপ দিয়ে আমরা পানিতে রূপান্তরিত করি, তাহলে এর যে পরিবর্তনটা হলো, এখানে আমরা কোনো রাসায়নিক কোনো পরিবর্তন বা এর কম্পোজিশনের কোনো পরিবর্তন আমরা পাইনি। তার মানে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনকে বলবো আমরা ভৌত পরিবর্তন। ইভেন এই যে এখানে দেখতে পাচ্ছি যে এক টুকরা কাগজ, বড় এক টুকরা কাগজকে কেটে ছোট ছোট কয়েক টুকরা কাগজ বানানো হলো। অথবা এই যে বরফকে যদি গলতে দিই আমরা, তাহলে সেক্ষেত্রে পানি তৈরি হবে। আবার এই যে পানিকে যদি আবার আমরা ফ্রিজের মধ্যে রাখি অথবা ঠান্ডা করি, তাহলে সেক্ষেত্রে এটা আবার বরফে রূপান্তরিত হবে। তার মানে এই যে যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু রিভার্সিবল। রিভার্সিবল কথার মানে হলো যে এটা খুব সহজেই আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। তার মানে যদি বরফ থাকতো, সে বরফটাকে আমরা পানিতে রূপান্তরিত করতে পারি, অথবা পানিকে আবার আমরা খুব সহজেই বরফে রূপান্তরিত করতে পারি, এবং এখানে এর কম্পোজিশনে কোনো পরিবর্তন হয় না। তাহলে কেমিক্যাল চেঞ্জটা কি আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আসলে কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন বলতে বোঝায় যে যেখানে এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক বিক্রিয়া হবে এবং নতুন এক বা একাধিক পদার্থ তৈরি হবে। যেমন আমরা যদি একটা খুব সিম্পল একটা বিক্রিয়ার কথা চিন্তা করি, যে রান্না করতে যে আমরা গ্যাস ব্যবহার করি, রান্না করার জন্য আমরা গ্যাস ব্যবহার করি মিথেন গ্যাস। তাহলে মিথেন গ্যাস হলো CH4। এই যে মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসকে যদি আমরা পোড়াই, তাহলে মিথেন গ্যাসকে বার্ন করা হলে আমরা পাবো কার্বন ডাই অক্সাইড আর হলো ওয়াটার। এই যে আসলে বিক্রিয়ার শুরুতে এই যে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, এই যে দেখেন ওয়াটার পেয়ে গেলাম, তাহলে বিক্রিয়ার শুরুতে এ ছিল মিথেন এবং অক্সিজেন। কিন্তু বিক্রিয়ার শেষে আমরা নতুন দুইটা উপাদান পেয়েছি, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, যার ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি এই যে প্রথমে যে আমার মিথেন এবং অক্সিজেন ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক উপাদানও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার মানে মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার, তাহলে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এবং আমরা চাইলেই খুব সহজে কিন্তু এই কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারকে যুক্ত করে মিথেন এবং অক্সিজেন পেতে পারি না। তাহলে এই যে প্রসেসটা কিন্তু ইরিভার্সিবল। আর একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা স্বভাবতই জানি যে বাহিরে বা খোলা জায়গায় যদি আয়রন বা লোহা রেখে দেওয়া হয়, তাহলে খুব সহজেই অল্প কিছুদিন পরে দেখা যাবে কি এটা মরিচা পড়েছে। তার মানে রাস্টিং অফ আয়রন। তাহলে এই যে লোহায় মরিচা পড়া, এটা কি ধরনের পরিবর্তন হতে পারে? এটা একটা যদি আমি প্রশ্ন করি, তাহলে লোহায় মরিচা পড়া এটা আসলে কি ধরনের পরিবর্তন? সহজ উত্তর, লোহায় মরিচা পড়া
আসলে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। কিভাবে? লোহা মানে আয়রন, আমাদের যদি চিন্তা করি পিওর আয়রন, Fe, এই যে আয়রন আছে, এই আয়রনের সাথে অক্সিজেন, বায়ুতে যে অক্সিজেন থাকে এবং জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন আয়রনের সাথে বিক্রিয়া করে আয়রনের অক্সাইড তৈরি করে, এবং সবশেষে এর আয়রনের অক্সাইড এপিও অথবা Fe2O3, এই দুইটা মিলে আমাদের মরিচা বা ফেরোসোফেরিক অক্সাইড অথবা আয়রন 2 এবং আয়রন 3 অক্সাইড, এই ধরনের অক্সাইড তৈরি করে, যা কিনা আমরা মরিচা নামে পাই। এই যে মরিচা, এই মরিচাকে কিন্তু আমরা আবার খুব সহজেই রিটার্ন করে পিওর আয়রনে কনভার্ট করতে পারি না। তার মানে প্রসেসটা কি? যে প্রসেসটা হলো একটা কেমিক্যাল পরিবর্তন, এই যে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের আমরা এখানে দেখলাম কি রাস্টিং অফ আয়রন অথবা লোহায় মরিচা ধরা একটা রাসায়নিক পরিবর্তন। এরপরে আমরা আর একটা নতুন প্রশ্ন খুঁজবো, যে আসলে বার্নিং অফ ওয়াক্স মানে, যে মোমকে যদি পোড়ানো হয়, মানে মোমবাতি যদি আমরা জ্বালাই, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মোমবাতি জ্বালানো হয়েছে। এই মোমকে যদি জ্বালানো হয় তাহলে সেটা কি ধরনের পরিবর্তন হবে? তো এটা কখনো কখনো আপনার মনে আসতে পারে যে যখন আমরা মোমকে জ্বালাচ্ছি, তাহলে মোমটা কেমিক্যাল চেঞ্জও হতে পারে অথবা ফিজিক্যাল চেঞ্জও হতে পারে। মানে ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন দুটোই হওয়া সম্ভব। কিভাবে ভৌত পরিবর্তন হয়, কিভাবে রাসায়নিক পরিবর্তন হয়, সেটা আমরা একটু এখানে দেখি। যে আসলে এই মোমের উপাদানটাও এক ধরনের, এটা একটা অ্যালকেন, CnH2n+2, যেটা হলো অ্যালকেনের একটা সাধারণ সংকেত। তাহলে এই মোমকে যখন অক্সিজেনে পোড়ানো হয়, তখন কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার পাওয়া যায়। তার মানে এই অ্যালকেন এবং অক্সিজেন এই দুইটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার নতুন ধরনের নতুন দুইটা যৌগ পাওয়া গেল, এবং তার কেমিক্যাল কম্পোজিশন আর মোমের কেমিক্যাল কম্পোজিশন বা অক্সিজেন কেমিক্যাল কম্পোজিশন সম্পূর্ণ আলাদা। যে কারণে আমরা, এবং এই কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারকে খুব সহজে আমরা আবার এই মোমে রূপান্তর করতে পারি না। তার মানে যখন মোম জ্বলে বা পোড়ে, তখন কিন্তু এই ধরনের রাসায়নিক পরিবর্তন হয়। তাহলে আমরা দেখলাম কি যে মোমের দহন একটা হলো কি কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন। আবার যদি দেখি যে আসলে যখন মোমটা পোড়ে বা মোমটাকে জ্বালানো হয়, তখন কিছু পরিমাণ মোম আস্তে আস্তে এই যে এখানে তাপ লেগে মোমটা গলে গলে নিচের দিকে জমতে থাকে এবং নিচের দিকে পড়তে থাকে, এবং সেটা তরল হয়ে গলতে থাকে, তরল হয়ে পড়তে থাকে নিচের দিকে, এবং তারপরে আবার কিছু সময় পরে এটা শক্ত হয়ে যায়। তার মানে এই যে সলিড মোম বা কঠিন মোম, এটা গলে লিকুইড হয়, আবার সেই লিকুইড মোম আবার শক্ত হয়ে সলিড মোম হয়ে যায়। তার মানে এখানে আমরা ভৌত পরিবর্তন পাচ্ছি। তার মানে যখন আমরা মোম পোড়াই বা মোমের দহন অথবা বার্নিং অফ ওয়াক্স, এটা দুই ধরনের পরিবর্তনই হবে, যা আসলে ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জ দুটেই হবে। তাহলে এই হলো আমাদের আজকের ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আলোচনা। আশা করি সকলের ভালো লাগবে। ধন্যবাদ।